ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই বন্ধ ঘর ছেড়ে বের হয়ে এলো ভীত সন্ত্রস্ত গ্রামবাসীরা। এখানে ওখানে জটলা করে আলোচনায় বসলো ওরা। চোখ মুখ থেকে ভীতির ছায়া এখনো কাটেনি। আলোচনা বসলো বাড়ির অন্দরেও, মেয়েদের মধ্যে। কিং ম্যাথিয়াসে গত রাতে যে ঘটনা ঘটেছে তাতে এরই মধ্যে অনেক রং চাপানো হয়ে গেছে। ভূতের হুমকি নিজের কানে শুনেছে এমন লোকের সংখ্যা ক্রমেই বাড়ছে। এ তো শুধু হুমকি নয়, অদৃশ্য লোক থেকে নিককে রীতিমতো শাসানো। দুর্গের সামনে গেলে সর্বনাশ ঘটানো হবে তার। বেলা যতই বাড়ছে ভূত প্রেতের ভয়ও ততই ছড়িয়ে পড়ছে প্রবলভাবে। জিপসিদের কেউ কেউ এর মধ্যেই ভাবতে শুরু করেছে, এ গ্রামে আর নয়। স্বয়ং শয়তান যেখানে এসে হানা দিয়ে শাসিয়ে যায়, সেখানে কখন বেঘরে প্রাণটা হারাতে হয় বলা যায় না। অনেক মেয়েরাই আপন শিশুকে কোল ছাড়া করছে না। বুকের ধন বুকে চেপে রেখে ভাবছে কি করবে। কচি শিশুদের দিকে পিশাচ পেতনিদের লোভ আবার একটু বেশি। গ্রাম পর্যন্ত ওরা এসে গেছে, কখন কোন বিপদ ঘটে কিছুই ঠিক নেই। কিন্তু অদৃশ্য লোকের গুরুগম্ভীর কণ্ঠস্বর যাকে সাবধান করেছে সে লোকের কোনো ভাবান্তর নেই। সকাল থেকেই কার্পেথিয়ান দুর্গে অভিযান চালাবার প্রয়োজনীয় ব্যবস্থায় লেগে গেল নির্বিকার নিক ডেক। জীবনে তো একবারই মরতে হবে, এভাবে অলীক চিন্তা ভাবনায় বারবার মরার কোনো মানে হয় না। তাই দুর্গ থেকে ঘুরে আসতে সে বদ্ধপরিকর। মনে মনে একটা শর্টকাট রাস্তাও চিন্তা করে নিল সে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে মিরিওটাকে নিয়ে। সে তো কান্নাকাটি করে একদম অস্থির। নিক ডেককে তার সংকল্প থেকে ফেরাতে আকুল মিনতি করে করে চোখের জল ফেলেছে অনেক, কোনো কাজ হয়নি। তাকে বুঝিয়েছে গাঁয়ের অনেকেই, কিন্তু নিককে বিন্দুমাত্রও টলাতে পারেনি। অবশ্য এ কথাও সবাই জানে, একরোখা ডর ভয়হীন জঙ্গল অফিসার নিক ডেক যখন একবার জেদ ধরেছে দুর্গে যাবে, তখন ওতে যদি প্রাণটাও দিতে হয় দেবে, তবু পিছোপা হবে না সে। মিরিওটাও সে কথা বোঝে, কিন্তু মনকে মানাতে পারছে না সে। শুধুই চোখের জলে বুক ভাসাচ্ছে। ওদিকে গাঁয়ের লোকজনদের কাছে প্রচণ্ড সাহসী বলে পরিচিত ডাক্তার পাটাকের অবস্থা খুবই করুণ। এখন তিনি না পারছেন গিলতে, না পারছেন ওগলাতে। এমন অবস্থায়ও মানুষ পড়ে। এক নম্বরের গোয়ার নিক ডেক কিছুতেই রেহাই দেবে না। যাবার কথা বলে নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন ডাক্তার। এখন আর না গিয়েও উপায় নেই। তবুও একবার শয়তানের সাবধানবাণীর কথা তুলে নিককে নিরস্ত করতে চেয়েছিলেন ডাক্তার। কিন্তু নিক সেসব অজুহাত শুনতে
মোটেও রাজি নয়। না গেলেও আবার গায়ে মুখ দেখানো যাবে না, তাই অভিযানে রওনা হতে তৈরি হলেন। চিন্তা করলেন গায়ের সীমানা ছাড়িয়েই সুযোগ মতো পিঠ টান দেবেন। নিকডেক গায়ে চাপিয়েছে জঙ্গল পাহারা দেবার সময়কার পোশাক, মাথায় টুপি, কোমরে খাপের ভেতর একটা বড় ছুরি, পায়ে ভারী জুতো, কোমরে পেঁচানো টোটার বেল্ট, কাঁধে বন্দুক, পাকা নিশানা নিকের। গুলির আওতায় পড়লে পশু পাখি মানুষ, চাই কি ভূত প্রেতেরও রক্ষে নেই। ডাক্তার পাটাকের গায়ে মোটা আলখাল্লা, পায়ে ভারী জুতা, কাঁধে নিয়েছেন একটা ঝোলা, বেশ ভারী মনে হচ্ছে। আলখাল্লার পকেটে আছে একটা পিস্তল, 5 বার টিপলে 2 বারের বেশি গুলি বেরোয় না ওটা থেকে। কিন্তু সেটা কথা নয়, নিকডেক তাকে যে লোহা লাগানো ভারী জুতো পরিয়েছে, তাতে হাঁটতে সুবিধে হবে বটে, ভাবছেন ডাক্তার। তবে যদি পালাতে হয়, তাহলে যে এই জুতা পায়ে দৌড়ানো যাবে না। শেষ পর্যন্ত সময় হলো কার্পেথিয়ান দুর্গ অভিযানের। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে মিরিওটা বিদায় দিল নিককে। গ্রামের লোকজনদের সঙ্গে নিয়ে মাস্টার কলজ তাদের দুজনকে গ্রাম সীমানা পর্যন্ত এগিয়ে দিলেন। টেলিস্কোপটা সঙ্গেই এনেছিলেন। চোখে লাগিয়ে দেখলেন ওদের। ওরা ক্রমেই দূরে চলে যাচ্ছে এবং এক সময় পাহাড়ের বাঁকে অদৃশ্য হয়ে গেল 2 অভিযাত্রী। তারপর টেলিস্কোপ চোখে লাগিয়ে দুর্গের দিকে তাকালেন কলজ। কিন্তু কি আশ্চর্য, কোনো ধোঁয়া নেই দুর্গের মাথার ওপর। সকালের ঝলমলে রোদে সব পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু ধোঁয়ার কোনো চিহ্ন নেই। তাহলে কি দুর্গ আবার খালি হয়ে গেছে? অদৃশ্য লোক থেকে যারা এসে আস্তানা গেড়েছিল, তারা কি তাহলে ফিরে গেছে তাদের নিজেদের আবাসস্থলে? ভাঙা গড় কি তাহলে পরিত্যক্ত? তাহলে তো ভালোই হয়, নিকের জন্য কোনো ভয় থাকে না। নির্ঝঞ্ঝাটে অভিযান শেষ করে ফিরতে পারবে নিক। প্রথমে ওরা নিয়ার্ড নদীর পাড় ধরে এগোতে থাকলো। ডাক্তার পাটাকের অসহায় অবস্থাটা বুঝতে পারছিল নিক। বরাবরই পেছন ফিরে করুণ চোখ তুলে তাকাচ্ছিলেন ডাক্তার। এখনো যদি ছাড়া পেতেন ওই দুর্দান্ত ছোকরাটার হাত থেকে, তবে ফিরে যেতেন গাঁয়ে। তাহলে অন্তত প্রাণে তো বাঁচতেন। ভাবতে গিয়ে একটু দাঁড়িয়ে পড়েছিলেন ডাক্তার পাটাক। আর ঠিক সেই সময়েই হাত ধরে টান দিল নিক। প্রায় জোর করেই টেনে সামনের দিকে পা বাড়ালো। নদীর পাড় বরাবর বেশ কিছুটা পথ গিয়ে নদী ডিঙালো ওরা। আরো কিছুটা নদীর পাড় ধরে এগিয়ে দেখল ও পথে আর চলা যাবে না, উঁচু নিচু খাদ। অগত্যা ওরা বাঁ দিকে মোড় নিল। 2 পাহাড়ি টিলার
মাঝ দিয়ে। এরপরেই প্লেসা জঙ্গল, ওর ভেতর দিয়েই যেতে হবে। একসময় এই পথেই ট্রান্সিলভানিয়ার বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ রক্ষা করা হতো, কিন্তু গর্তস ব্যারনরা কার্পেথিয়ান দুর্গ ছেড়ে দেশান্তরী হয়ে যাবার পর এই পথ প্রায় 20 বছর ধরে কেউ ব্যবহার করেনি। পায়ে চলার সেই পুরানো পথের আর কোনো চিহ্নই নেই। ঝোপ জঙ্গল আর ঘাসে সব ঢাকা পড়ে গেছে। এইসবের মাঝ দিয়েই পথ করে চলেছে ওরা। চারিদিকে ঘন বন, উঁচু নিচু পাহাড়ের ঢালে ঢালে গাছের পর গাছ, এলোমেলো বিক্ষিপ্ত অবস্থায় ছড়ানো ছেটানো। এমন কিছু নেই যে দিক ঠিক রেখে পথ চলা যায়। মাথার ওপর সূর্য ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। না আছে পথ, না আশেপাশে কোনো কিছুর নিশানা। অবস্থা দেখে বেশ ঘাবড়ে গেলেন ডাক্তার পাটাক। বললেন, এই যে জঙ্গলের পাহারাদার, পথঘাট যে দেখছি না। পথ খুঁজে না পেলে বানিয়ে নেব না হয়। কথায় তো খুব সহজই শোনাচ্ছে, কাজে লাগলে সহজই দেখাবে। এখনো তোমার গোয়ার তুমি গেল না, তবু যাবেই। আর কথা না বাড়িয়ে হাঁটতে লাগলো নিক। আর ডাক্তার ভাবলেন, পেছন ফিরে এক দৌড় দিলে কেমন হয়। নিক কি টের পেয়ে গেল ডাক্তারের মনের কথা? এমনভাবে পেছন ফিরে তাকালো যেন ধরবে আবার থাবা দিয়ে। তাছাড়া খেপে গিয়ে যদি ডাক্তারকে একা ফেলেই চলে যায়, সেও হবে আরেক বিপদ। এই জঙ্গলের ভেতর থেকে বের হবার সাধ্য অন্তত ডাক্তার পাটাকের নেই। তবে হ্যাঁ, জঙ্গলের গোলক ধাঁধায় নিক নিজেও পথ হারাতে পারে। তাহলে হয়তো ফেরার একটা সম্ভাবনা ঘটেও যেতে পারে। কিছু সময় পর ডাক্তার পাটাকের মন থেকে সে সম্ভাবনার কথাটাও উবে গেল। নিককে তারা এতদিন শুধু জঙ্গলের পাহারাদারই ভেবে এসেছেন, কিন্তু তার নতুন পরিচয় পেয়ে অবাক হয়ে গেলেন ডাক্তার পাটাক। নানা জাতীয় শ্যাওলার রং, গাছের বাকলের নমুনা, জমির উঁচু নিচু গাছের ডালের গড়ন, এইসব দেখে দেখে বেশ দ্রুত এবং প্রত্যয়ের সঙ্গে পথ চলতে থাকলো সে। জঙ্গলে ঘুরে ঘুরে পেশা বা নেশা যে কারণেই হোক, নিকের ভেতর একটা সহজাত প্রবৃত্তি ও প্রখর ঘ্রাণ শক্তির সৃষ্টি হয়েছে, যার মাধ্যমে অচেনা বনেও স্বচ্ছন্দে চলতে পারে সে। ঝড়ে পড়ে যাওয়া গাছগাছালি, কাঁটা ঝোপ, নিচু ডাল, লতাপাতার জটলা, কোনো কিছুই নিকের চলাকে রোধ করতে পারছে না। ঘন বনে পাতার আচ্ছাদনের জন্যে সূর্যের আলো নিচে আসছে না। প্রায় অন্ধকার এই অবস্থায় পথ চলা কঠিন। কিন্তু নিক ভাবছে অন্য কথা। আজই গায়ে ফিরবে বলে কথা দিয়ে এসেছে। তাই বিকেলের মধ্যে দুর্গে না পৌঁছাতে পারলে
রাতে গায়ে ফেরা যাবে না। সুতরাং কাঁটার খোঁচায় রক্তাক্ত হলেও থামার কোনো উপায় নেই। ছুরি দিয়ে ঝটপট লতাপাতা, ডালপালা, ঝোপঝাড় কেটে কেটে পথ করে নিচ্ছে সে। কোনো ভ্রুক্ষেপ না করে একরোখাভাবে এগিয়ে চলেছে। পেছনে পেছনে ডাক্তার পাঠাক। ক্লান্ত অবসন্ন দেহ টেনে টেনে নিককে অনুসরণ করছেন। কখনো শেকড়ে পা আটকে, বা কখনো পাতা জমা গর্তে পা দিয়ে চিৎকার করে চিৎপটাং হচ্ছেন। কখনো বা গাছের ডালে গায়ের জামা আটকে গেলেই আর্ত চিৎকার করে উঠছেন। আতঙ্ক, গেছো ভূতে, জামা খামছে ধরল হয়তো। কখনো নিক বেশি এগিয়ে গেলে খোঁড়াতে খোঁড়াতেই ডাক্তার ছুট দেন নিকের কাছাকাছি পৌঁছবার জন্যে। জঙ্গল যখন শেষ হলো, বেলা তখন প্রায় 3টে। পড়ন্ত বিকেলের আলোয় সামনে সবুজ গাছে ছাওয়া ওরগাল প্লেটোকে দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন ডাক্তার। আবার নিয়াড নদীর পাড়, আড়াআড়ি জঙ্গল পাড়ি দিয়েছে নিক। নদীর ধারে বসে পড়ল ওরা। কিছুটা বিশ্রামের দরকার। ডাক্তারের পা দুটো বুঝি আর নেই। এমন অবস্থায় জীবনে কখনো পড়তে হয়নি তাকে। ব্যথায় টনটন করছে ভারী বুটের ভেতর ঢুকানো পা দুটো। তাই জুতো খুলে 2 পা ছড়িয়ে আরাম করে বসলেন তিনি। পাথরের গা গড়িয়ে গড়িয়ে চলা নিয়াডের শীতল জলের ছোঁয়া লাগলো পায়ে। পিঠ থেকে নামালেন খাবারের ব্যাগ। পেটের খিদেতেও কাহিল দুজনে। অনেকক্ষণ ধরে মনে রাখা কথাটা খেতে খেতে বললেন পাঠাক, খেয়ে দেয়ে কিছুটা বিশ্রাম নিয়ে এবার আমরা গ্রামে ফিরব। ফেরার প্রশ্নই ওঠে না। তার মানে এখন দুর্গের দিকে আবার এগোবে? নিশ্চয়ই। 6 ঘন্টা একটানা হেঁটেও আমরা অর্ধেক পথ আসতে পারিনি নিক। তাহলে উঠুন, দেরি করা আর ঠিক হবে না। নিক, যেতে যেতে রাত হয়ে যাবে, গাঁয়ে ফিরতে হবে না? অসুবিধে দেখলে আজ আর ফিরব না। হ্যাঁ? চমকে উঠলেন পাঠাক। এ যে নতুন বিপদের আলামত। রাত দুপুরে এই ভাঙা গড়ে গিয়ে করবেটা কি শুনি? সূর্য ওঠার অপেক্ষা করব। এসব পাগলামির কোনো মানে হয়? আমার শরীরে আর কুলাচ্ছে না হে। এখন লেপ কম্বল জড়িয়ে ঘুমাতে পারলে ভালো হতো। তা না, পাহাড়ে পাহাড়ে ঘুরে মরো। রাস্তা না পাওয়া পর্যন্ত ঘুরতে তো হবেই। যদি পেয়ে যাও, ডঞ্জনের ঘরে ঘুমিয়ে রাত কাটাবো। কি বললে? ফ্যাকাশে হয়ে গেল পাঠাকের মুখ। আপনি ইচ্ছে করলে বাইরেও রাত কাটাতে পারেন। অমন কথা তো ছিল না নিক। শর্ত ছিল, কেউ কারো কাজ ছাড়া হব না। মনে আছে আমার ডাক্তার, কথা ছিল দিনের বেলায় আমার পেছন পেছন আপনি চলবেন।
আর রাত হলে? সেটা আপনার খুশি, তবে এই জঙ্গলে পথ হারাবেন না যেন। হায় রে, এই জঙ্গলে জানোয়ারটা বলে কি? তার কথা শুনেই ডাক্তার পাটাকের রক্ত ঠান্ডা হয়ে যাবার জোগাড়। এই প্লেসা বনভূমির মতো ঘন অরণ্য এ তল্লাটে আর নেই। ওর মধ্যে পথ হারালে ডাক্তারের পক্ষে ইহজন্মে আর বের হওয়া সম্ভব হবে না। এবার উঠতে হয় ডাক্তার পাটাক, স্মিত হাসল নিক। এখনো সময় আছে, গাঁয়ের দিকে চলো। যাব, তবে ওই প্রাসাদগড়ের ভেতরের অবস্থাটা দেখে তারপর। ওখানে দেখার কি আছে? যা ঘটছে তা কি না দেখলেই নয়? নিককে ফেরাতে শেষ চেষ্টা করলেন পাটাক। যাব বলে যখন বের হয়েছি তখন যাবই। তা নয় বুঝলাম, কিন্তু পথ ঘাট কিছুই নেই, তার ওপর জন্তু জানোয়ারের ভয়। রাত হলে চলবে কি করে? সে আপনাকে ভাবতে হবে না। জন্তু জানোয়ার বলতে ভালুক আছে এই বনে। ওদের ঠেকাতে আমার বন্দুক আর আপনার পিস্তলই যথেষ্ট। তাছাড়া এখন রওনা হলে এই নিয়াড নদী গাইড করে আমাদের নিয়ে যাবে দুর্গে। 2 ঘন্টার বেশি লাগবে না। তার মানে ওখানে পৌঁছতেই সন্ধ্যা। আপনি তৈরি? আমার প্রতি একটু সদয় হও নিক। আমার পা দুটোর অবস্থা দেখো, ফুলে কেমন কলা গাছ হয়ে গেছে। আর একটু। তাহলে আপনি থাকুন, আমি চললাম। বোঝাটা পিঠে চাপিয়ে উঠে দাঁড়ালো নিক। বন্দুকটা কাঁধে ঠিক করে নিল। আমি বলছিলাম কি? ডাক্তার পাটাকের আর কোনো কথাই শুনল না নিক। নিয়ার্ডের পাড় ধরে সামনের দিকে পা বাড়ালো। এই এই দাঁড়াও, চিৎকার করে উঠলেন ডাক্তার। উহ, কি হুজ্জতিতেই না পড়েছি। এ হতচ্ছাড়াটার যদি একটু মায়া দয়াও থাকতো। যন্ত্রণায় কোঁকিয়ে উঠে কোমর ধরে কোনো মতে উঠে দাঁড়ালেন ডাক্তার। ঝোলাটা পিঠে ফেলে পা দুটোকে টানতে টানতে নিকের পেছনে ছুটলেন। নিক ততক্ষণে বেশ খানিকটা এগিয়ে গেছে। সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে। সামনে পাইন বন পাহাড়ের ঢালে ক্রমশ উপরের দিকে উঠে যাচ্ছে। এই ঢালেই উঠতে হবে ওদেরকে। পড়ন্ত বিকেলের আলো আসছে না নিচে, তাই অন্ধকার হয়ে আসছে চারদিক। আলপাইন গাছ দেখতে ভারী সুন্দর। সোজা উঠে গেছে ওপরে, প্রায় 50-60 ফুট। কোনো আঁকা বাঁকা নেই। ওপরে ঘন সবুজের শামিয়ানা, নিচে গাছের শেকড়গুলো আবার পেঁচানো, জট পাকানো। চারিদিকে হলুদ রঙের শ্যাওলা, তার মধ্যে গাছের ডাল আর পাথরকুচি ছড়িয়ে আছে। পাহাড়ে এই ধরনের অসমতল খাড়াই পথ খুবই দুর্গম। শক্ত দেহ আর সাহস না থাকলে এই দুর্গম পথ পাড়ি দেওয়া সত্যিই খুব কঠিন কাজ। সেই সাথে চাই
দৃঢ় আত্মপ্রত্যয়। পাটাকের এর কোনোটাই নেই। তাই সিকিমাইল পাড়ি দিতেই ডাক্তারের প্রাণবায়ু বের হয়ে যাবার অবস্থা। এই পথ পাড়ি দিতে নিকের একা যেখানে লাগতো 1 ঘন্টা, সেখানে পাটাকের মতো সঙ্গীকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে সময় লাগলো প্রায় 3 ঘন্টা। কারণ প্রায়ই হাত ধরে পাটাককে পাথরের উপর টেনে তুলতে হচ্ছে। নিরুপায় পাটাকও কোনো মতে শরীরটাকে তুলে 1 পা 2 পা করে এগোচ্ছেন। ভয় পাছে নিক ওকে এই জঙ্গলের অন্ধকারে একা ফেলে রেখে চলে যায়। ওরগাল প্লেটো মালভূমির প্রান্তে, পাহাড়ের ঢাল দেয়ালের মতো খাড়া। নিয়াড নদী মালভূমির সেই উঁচু থেকেই পাহাড়ের গা বেয়ে ঝিরঝির করে নামছে। পাটাকের নিঃসার দেহটাকে কোনো মতে টেনে টেনে প্লেটোর ওপর তুলে আনলো নিক। কিছুটা সমতল ভূমি পেয়ে হাত পা ছড়িয়ে মরার মতো পড়ে রইলেন পাটাক। আর নিক সোজা হয়ে দাঁড়িয়ে তাকালো সামনের দিকে। কিংবদন্তির রহস্য ঘেরা কার্পেথিয়ান দুর্গ এখন তার চোখের সামনে। ভয়াবহ এ দুর্গকে এত কাছ থেকে দেখে প্রচণ্ড শিহরণ অনুভব করছে সে। কি সাংঘাতিক নীরবতা চারদিকে। মালভূমির এই নিঝুম প্রান্তরে দাঁড়িয়ে অবাক হয় নিক। পোকামাকড়েরও কোনো রা শব্দ নেই। ভয়ঙ্কর দুর্গকে কি ওদেরও ভয়? তাহলে ডাক্তার পাটাকের আর দোষ কি? ওই তো প্রাসাদ, ডুবন্ত সূর্যের আলোয় আরও রহস্যময়ী হয়ে দাঁড়িয়ে আছে। ডোনজনের ছাদে বা অন্য কোথাও কোনো জনমনীষীর চিহ্ন নেই, অথবা কোনো অশরীরী ছায়া। চিমনিটা মরচে ধরে আছে, ধোঁয়ার কোনো চিহ্ন নেই। নিস্তব্ধ বিরাট এই কেল্লা প্রাসাদ ঘিরে থাকা দেয়ালের দিকে চোখ বুলায় নিক। দেয়ালের এপাশে গভীর পরিখা, দেয়ালের মাঝামাঝি তোরণদ্বার, সেখানে তোলা আছে টানা পুল। ডাক্তার পাটাক জোরে কদম ফেলতেই ফিরে তাকালো নিক। পাটাক তখন মাটিতে শুয়েই ঘাড় কাত করে অপলক তাকিয়ে আছেন প্রাসাদের তোরণের দিকে। ক্ষীণ কণ্ঠে বললেন, ওই হচ্ছে মৃত্যুলোকের তোরণদ্বার। খাল পার হয়ে যাবে নাকি নিক? নিক ভাবছিল অন্য কথা। রাতের অন্ধকারে এই গভীর খালে নামা বা দেয়াল টপকানোর চেষ্টা করা ঠিক হবে না। ওতে শুধু বিপদের ঝুঁকি নেওয়া হবে। দিনের আলো ছাড়া কোনো কিছু না করারই সিদ্ধান্ত নিল সে মনে মনে। বলল, রাতটা এখানেই কাটাবো ডাক্তার, বাকি যা করার কাল সকালে করা যাবে। নিকের কথা শুনে হাসিতে উজ্জ্বল হয়ে উঠল ডাক্তার পাটাকের মুখখানা। শুক্লপক্ষের তৃতীয়ার এক ফালি চাঁদ আকাশে উঁকি দিয়েই মিলিয়ে গেল পশ্চিম আকাশে। তারপরেই রাশি রাশি ঘন কালো মেঘে
ছেয়ে গেল আকাশটা। সন্ধ্যাকাশের শেষ আলোটুকু নিমেষের মধ্যে উধাও হয়ে নেমে এলো গাঢ় অন্ধকার। চারিদিক ছেয়ে গেল নিকষ ঘন কালো আঁধারে। অন্ধকারের রাজ্যে হারিয়ে গেল কার্পেথিয়ান দুর্গ। আকাশের দিকে বারবার তাকালো নিক। ঝড় বাদল শুরু হবে কিনা বুঝতে চাইল সে। খোলা আকাশের নিচে রাত কাটানো ছাড়া উপায় নেই। এর মধ্যে ঝড় বাদল এলেই বিপদ। আশ্রয় নেবার মতো আশেপাশে কোনো কিছুই নেই। তবে নিকের অভিজ্ঞ চোখ তার মনকে আশ্বস্ত করল, ঝড় বাদলার তেমন আশঙ্কা নেই। দক্ষিণ পশ্চিম থেকে ছুটে আসা মেঘগুলো গড়িয়ে গড়িয়ে চলেছে আকাশের গায়ে। সেই সাথে আছে বাতাস, বাতাসে ঠান্ডার পরশ। একটা পাথরে বসে ঠায় আকাশের দিকে তাকিয়েছিল নিক। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডায় কাঁপুনি অনুভব করল। একদম হাড়ে গিয়ে বিঁধছে ঠান্ডা। মালভূমির অনেক উঁচুতে খোলা জায়গায় ঠান্ডা তো লাগবেই। কি কুক্ষণেই না গ্রাম ছেড়ে বেরিয়ে এসেছিলাম। ভাগ্যে যে আরো কত দুর্গতি লেখা আছে কে জানে। অন্ধকারকে উদ্দেশ্য করেই কথা বলে ওঠেন পাটাক। আবার শুরু করলেন, ধমকের স্বরে বলল নিক। বলবো না মানে? আমার ইচ্ছে, 1000 বার বলবো। যা ঠান্ডা নামছে, বুকে যদি সর্দি বসে যায়, তাহলে তুমি দেখবে রাতে যদি পা ফোলে, তবে কি আর সারাতে পারবো? কথাটা বলেই চুপ করে গেলেন পাটাক। ভয়ের চোটে আর কোনো হুঁশ নেই। নিজের হাতুড়ে বিদ্যেটা নিজেই ফাঁস করে দিচ্ছেন। সব যেন গোলমাল হয়ে যাচ্ছে। সুখে থাকতে ভূতে না কিলালে কি কেউ এমন জায়গায় আসার জন্যে ঘর থেকে বের হয়? ঘরের নরম বিছানার উষ্ণতার জন্যে মনটা খুব আনচান করে উঠল পাটাকের। কারণ রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ঠান্ডা হাওয়া। সে ঠান্ডা হাওয়ার ঝাপটায় মুখে বিচিত্র শব্দ করে কাঁপছেন ডাক্তার পাটাক। এদিকে পিশাচপুরী তো একদম সামনেই, অর্থাৎ শয়তান বলতে গেলে একদম নাকের ডগায়। ওই পাঁচিলও আর টপকাতে হবে না। ওখান থেকেই লম্বা হাত বাড়িয়ে অবলীলায় দুজনের ঘাড় মোটকে অট্টহাসির তুফান বইয়ে দেবে চারিদিকে। শিউরে উঠলেন পাটাক। হঠাৎ করেই ভয়ঙ্কর সে কথাটা মনে পড়ে গেল ডাক্তার পাটাকের। আজ যে মঙ্গলবার, এ কথাটা গ্রাম থেকে বের হতে একবারও মনে হয়নি। ভয়ে বুদ্ধিহারা হয়ে নিজের চুল নিজেই টানতে থাকেন পাটাক। মঙ্গলবার রাতে কেউ ঘর থেকে বের হয় না, কারণ এ রাতে ভূতপ্রেতরা দলে দলে প্রেতলোক থেকে নেমে আসে পৃথিবীতে। ছড়িয়ে পড়ে গ্রামে গ্রামান্তরে।
পথে ঘাটে, বাড়িঘরের আনাচে কানাচে। চুপচাপ বসে থাকে ঝোপে জঙ্গলে বা বিরাট গাছের ডালে। কাউকে ঘরের বাইরে পেলেই হলো, আচম্বিতে লাফিয়ে পড়ে ঘাড় মোটকে রক্ত চুষে নেবে, উল্লাসে নৃত্য করবে। মঙ্গলবার রাত এইসব ভূতপ্রেত আর রক্তপায়ী পিশাচ ডাইনিদেরই রাত। আর সেই রাতে ডাক্তার পাঠাককে কিনা কাটাতে হবে খোলা আকাশের নিচে। সামনেই অন্ধকারে ভয়াল কার্পেথিয়ান দুর্গ। ওই অন্ধকার বিভীষিকায় বসে শয়তান কি তাজা নররক্তের স্বাদ নেবার লোভ সামলাতে পারবে? কিন্তু কি আশ্চর্য এই ফরেস্টারটা! তার ওপর চোখ পড়তেই অবাক হন পাঠাক, একদম নির্বিকার। আর কিছু পরেই ডাইনিরা নেমে এসে দুজনের পিণ্ডি চটকাবে, সে খেয়াল ওর মোটেও নেই। বরঞ্চ কেমন বিকারহীন চিত্তে একটা মাংসের টুকরো কামড়াচ্ছে। ঠান্ডা মাংস, তবু ওতে যেন কত স্বাদ। মাঝে মাঝে ফ্লাস্ক থেকে মদ নিয়ে গলায় ঢালছে। নিককে ওই অবস্থায় দেখে পাঠাক নিজেকে আর সামাল দিতে পারলেন না। পেট মোচড় দিয়ে উঠল। পেটে কিছু দিতেই হয়। ঝোলা থেকে বের করলেন হাঁসের ঠ্যাং, রুটি আর র্যাকিও মদ। ধীরে সুস্থে খেয়ে পেটের জ্বালা মেটালেন বটে, কিন্তু ভয়টা ঘুরে ফিরেই এসে হামলা করছিল তাকে। কিছুতেই মনটাকে শক্ত করতে পারছিলেন না। খাওয়া শেষ হলো ডাক্তার? জিজ্ঞেস করলো নিক। হলো। ডাক্তার কিছু বলতে চাননি, তবু গলা থেকে বের হয়ে গেল শব্দটা। তাহলে এবার শুয়ে পড়ুন। শোবো? ভীত শোনালো পাঠাকের কণ্ঠস্বর। একটু ঘুমিয়ে নিলে ভালো লাগবে শরীরটা। তোমার তো বাপু জঙ্গলে জঙ্গলে ঘুমিয়ে অভ্যাস, যেখানে সেখানে খোলা আকাশের নিচে। চুপ করে গেলেন পাঠাক। নিক ততক্ষণে লম্বা হয়ে শুয়ে ভারী শ্বাস টানতে শুরু করেছে। কয়েক মুহূর্তের মধ্যেই গভীর ঘুমের কোলে ঢলে পড়ল নিক ডেক। চোখ মেলে নিকের দিকে তাকিয়ে থাকলেন পাঠাক। মনের মধ্যে তোলপাড় শুরু হলো তাঁর। এখন কি করবেন? ওই নিকের মতো যদি চোখ কান বন্ধ করে ঘুমাতে পারতেন তবে আর কোনো চিন্তা ছিল না, কিন্তু তা যে হচ্ছে না। নিদ্রাহীন রোগীর মতো চোখে ঘুম নেই তাঁর। সেই সাথে উদ্ভট সব শব্দ ভেসে আসছে কানে। চোখে ভাসছে সব কিম্ভূত কিমাকার ছায়া। নিকের ওপর থেকে চোখ ফিরিয়ে নিকষ কালো আঁধারের মাঝে চোখ মেলে ধরলেন পাঠাক। নিঃসীম অন্ধকারে শুধু শূন্যতা ছাড়া কিছুই আছে বলে মনে হলো না তাঁর। সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। পিঠের নিচে পাথুরে মালভূমি, ওপরে মেঘে ছাওয়া আকাশ, সামান্য দূরেই ভুতুড়ে দুর্গ।
চারদিকে জমাট বাঁধা নিস্তব্ধ অন্ধকার। আর পাশে শুয়ে পরম নিশ্চিন্তে নাক ডাকছে নিক ডেক। এই অবস্থায় ভাবনাগুলোও ঠিকমতো কাজ করছে না পাঠাকের। কেমন যেন এক বোধহীন শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে অতলে। অজানা অন্ধকার ক্রমেই গ্রাস করে ফেলছে তার সত্তাকে। ধীরে ধীরে উঠে দাঁড়ালেন ডাক্তার পাঠাক। ফিসফিস কথার শব্দে সচকিত হলেন। কে যেন কাঁদছে। অসহায় দীর্ঘশ্বাস বাতাস ভারী করছে। আকাশের ছায়াপথ ধরে দিগন্তে নামছে মঙ্গলবারের রাতের অতিথিরা। পা দুটো অবশ হয়ে এলো ডাক্তারের। নিজের ইচ্ছার বিরুদ্ধেই বসে পড়লেন তিনি। হিমেল রাতেও গা থেকে ফোঁটা ফোঁটা ঘাম ঝরছে। রাত কি আর শেষ হবে না এই জীবনে? এখন রাত কয়টা? এখন নিশুতি রাত। নিশুতি পেঁচারা ডানা ঝাপটাচ্ছে, কোকিয়ে কাঁদছে যন্ত্রণায়। কোনো কায়াহীন আত্মার বাতাস লেগেছে কি ওদের ডানায়? নিশুতি রাতেই তো অতৃপ্ত আত্মারা নেমে আসে ইহলোকে। নেমে আসে ভূত প্রেত ডাইনি পিশাচ দৈত্য দানব, সবাই সবাই। মঙ্গলবার রাত, এখনই ওদের আসার লগ্ন। মালভূমির মাঝে খোলা আকাশের নিচে ওরা দুজন। ঢং ঢং ঢং। এ কি, ঘন্টা বাজছে?